মোবাইল ফোনের রিংটোনে ঘুম ভাঙল অদিতির। এখনো সম্পূর্ণ জেগে ওঠেনিও, তাও কোনো রকমে এক হাতে চোখ কচলাতে কচলাতে ব্যাগের ভেতর হাতড়াতে থাকে। তারপর মোবাইলটা বার করে স্ক্রিনের ওপর চোখ পড়তেই ধড়ফড় করে উঠে পড়ে সে। মোবাইল স্ক্রিনে জলজলে অক্ষরে ফুটে উঠেছে রিয়ার নাম। সেদিকে তাকাতেই কোথা থেকে এক রাশ ভয় এসে গ্রাস করল অদিতির মনে। মনে মনে প্রমাদ গুনল সে। একবার ভাবল কেটে দেবে ফোনটা, আবার কিছু একটা মনে হতেই ফোনটা রিসিভ করলো ও। এই হতচ্ছাড়া জানোয়ার, কোথায় পালিয়েছিস বলতো তুই? নিজে তো মরবি, সঙ্গে আমাকেও কেস খাওয়াবি। ফোনের ওপার থেকে ভেসে ওঠে রিয়ার গলা। ওর কথা শুনে কিছুটা সম্বিত ফেরে অদিতির। মুখটা তুলে ওপরের দিকে তাকাতেই আঁতকে ওঠে ও। একবার চারপাশটা ভালো করে দেখে নেয়, না কোথাও নেই। রিস্ট ওয়াচটা দেখল, রাত 11:15। একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা ঘড়ির কাঁটাগুলো জানান দিচ্ছে এই সময় তার বাইরে থাকার জন্য নিরাপদ নয়। কারণ দিনের ফুটফুটে আলোয় ঘাপটি মেরে থাকে যারা, রূপকথার গল্পে চিরকাল সংগোপনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে যারা, এই সময় সেসব সাপদের আস্তানা ছেড়ে তারা বেরিয়ে আসে। ফোনটা যে রিসিভ করতে হয়, এখন কি সেটাও শেখাতে হবে তোকে? আরে বাবা, রিসিভই করবি না যখন, তখন রূপ দেখতে কিনেছিস নাকি? জলে ফেলে দিলেই তো ল্যাটা ঝুঁকে যায়। না মানে আমি আমি শুনতে পাইনি রে। শুনতে পাসনি? শুনতে পাসনি মানে রে কি? কল লিস্ট একবার চেক কর, অন্তত 25টা মিসড কল তো থাকবে। যদিও আপনার তো এখন শুধু আয়ুষ্মান খুরানার গলায় কানে যাবে, তাই না? তা মহারানী, আপনার খিদমত মে কোন গান হাজির করি? আবার আমার গান চলবে তো, নাকি আয়ুষ্মানেরই গান চাই? আয়ুষ্মান নয়, ওর নাম আয়ুষ। আর খুরানা না, ওটা বসু। आहा, गुस्ताखी माफ हो रानी साहेबा, इस नचीज से गलती हो गई। गर्दन नेবেন না দয়া করে হুজুর। গর্দান নিলে আপনার সুমধুর কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত শুনবো কিভাবে? আচ্ছা শোন, তুই আছিস কোথায় বলতো? আমি ঘাটে। হ্যাঁ? কি? তুই এত রাতে ঘাটে? তুই কি পাগল নাকি? হ্যাঁ, জানিস না ওই এরিয়াটা কতটা ডেঞ্জারাস? হ্যাঁ, দিনের বেলাতেই লোকজন বেশি যাতায়াত করে না, আর তুই রাতের বেলা? জানি না কি করে এলাম এখানে। সিরিয়াসলি আমার কিচ্ছু মনে পড়ছে না রে। কতক্ষণ এখানে পড়ে আছি আমি আমি জানি না। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি, তুই দাঁড়া। এই না না, আমি একদম ঠিক আছি। এতটুকু তো রাস্তা, আমি একাই চলে আসতে পারবো। আর তাছাড়া ওয়ার্ডেন ম্যাম রুম নিয়ে দুজনকেই না দেখতে পেলে প্রবলেম হয়ে যাবে রে। একজনের অন্তত রুমে থাকাটা দরকার। তুই ভয় পাস না, রাস্তা প্রায় খালি, আমি ঠিক চলে আসতে পারবো। ওকে, এই দেখো। ধ্যার বাবা, যা বলতে ফোনটা করলাম সেটাই তো ভুলে যাচ্ছিলাম। কেন রে, কি হয়েছে? বল, কি হয়নি? সর্বনাশ হয়েছে। ওর থেকে ওয়ার্ডেন খবর পেয়েছে যে হোস্টেলের কিছু মেয়ে নাকি বিকেল হতে না হতেই নানান অজুহাতে বেরিয়ে যায়, তারপর অনেক রাত করে হোস্টেলে ফেরে। আবার কোনো মেয়ে তো তাও ফেরেও না। তাই তাই ম্যাম আজ নিজে সব রুমে ঘুরে ঘুরে তদারকি করছেন। আমাদের রুমেও এসেছিলেন। তোকে দেখতে না পেয়ে আমার ওপর চড়াও হয়েছেন। সে কি রে, এখন কি হবে? কি আবার হবে? আমি ম্যামকে বলে দিয়েছি তোর কনস্টিপেশন আছে, টয়লেটে একটু বেশি সময় লাগছে। হায় ভগবান, দিলি তো ইজ্জতের ফালুদা করে। শেষে কিনা কনস্টিপেশন। তার কি বলতাম শুনি? অমন ডাগর ডাগর চোখে তাকিয়েছিলেন ম্যাম। উফ, চোখ তো নয়, পুরো AK-47। মনে হয় এক্ষুনি শুট করে দেবেন। আমি তো তবু কিছু একটা করে ম্যানেজ করেছি, তাই তো? তুই থাকলে কি হতো জানা আছে ভাই। তারপর তারপর আবার কি?
ম্যাম ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর বললো তুই টয়লেট থেকে বেরোলে অফিসে গিয়ে যেন অবশ্যই দেখা করে আসিস। মালটা মনে হয় কিছু একটা সন্দেহ করেছে। এই তুই শীঘ্রই চলে আয় না, না হলে কিন্তু হেব্বি ঝামেলা হবে। থ্যাঙ্কস রে দোস্ত, এই যাত্রায় জল্লাদটার হাত থেকে বাঁচিয়ে দিলি। শালা আবার ফর্মালিটি মারাচ্ছে, হ্যাঁ? তোর থ্যাঙ্কসের ক্যাঁতায় আগুন। আচ্ছা যাই হোক, এসব বাদ দে, তাড়াতাড়ি প্লিজ চলে আয়। পেছনের দরজায় তো মনে হয় গার্ডও পাহারা দিচ্ছে, ওদিক দিয়ে আসাটা একদম সেফ না। আমি আমি একটা কাজ করি, হ্যাঁ আমি না জানলাটা খুলে রাখবো। এই তুই পাইপে উঠে আসতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আলবাত পারবো, চাপ নিও না মেরে দোস্ত, ये मेरे बाएं हाथ का खेल है। এবার দয়া করে জলদি একটু চলে আয়, হ্যাঁ? আর আর শোন, হোস্টেলের সামনে পৌঁছে একটা মিসড কল দিবি, আমি রেডি হয়ে থাকবো। বাই এনি চান্স তুই পাইপ বেয়ে উঠতে পারছিস না, তখন আমি গার্ডকে ম্যানেজ করে নেবো, ওকে? ম্যানেজ করবি মানে কিভাবে? আর তোর কাছে তো টাকা পয়সা কিছুই নেই। আরে বাবু, আছে আছে, এই মাসের পকেট মানি। বাট ওটা তো তুই নতুন ড্রেস কিনবি বলে বাঁচিয়ে রেখেছিস, যেটা সেদিন ওই মলটায় দেখলি। আর তাছাড়া ভুবন স্যারের ফিস, তার কি হবে? ভুবন স্যারকে এমনি টুপি দিয়ে গুপি করে দেবো, জানতেও পারবে না। অত স্টুডেন্টদের মধ্যে এ থেকে কে যে টাকা দিল আর কে যে দিল না, কার মনে থাকে? আর রিবার ড্রেসের তো মাই ডিয়ার ওয়াটসন, আপনার জন্য 1000টা ড্রেস করবান। যাই হোক, মন দিয়ে শোন, বলছি যে একটু দেখে শুনে আসবি, হ্যাঁ? জায়গাটা কিন্তু একদম ভালো না। আর হ্যাঁ, যদি কিছু অকওয়ার্ড মনে হয় আমাকে তখনই কল করবি, আমি চলে আসবো। কি রে হাদারাম, বুঝলি তো? এবার আর কিছু বলতে পারল না অদিতি, হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছিল। বলতে চাইলেও কতটা বলতে পারতো বা কতটা বললে রিয়ার আজকের এই সাহায্যের কৃতজ্ঞতা প্রকাশ করা যায় তা অদিতি নিজেও জানে না। নিজের বাবা মাকে ছেড়ে এত দূরে এই অজানা শহরে এসে রয়েছে সে, যার প্রায় কিছুই তার পরিচিত নয়, এমনকি মানুষগুলো পর্যন্ত নয়। সেখানে কিছু দিনের চেনা একজনের কাছ থেকে যে আশ্বাস সে পেল তা কখনো স্বপ্নেও কল্পনা করেনি সে। ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর কামিজ থেকে ধুলো ঝেড়ে নিয়ে টলমলো পায়ে হোস্টেলের দিকে পা বাড়ায়। মনে মনে রিয়াকে থ্যাঙ্কস বলতে গিয়ে আটকে যায়। দাঁত দিয়ে জিভ কেটে একটু মুচকি হেসে অদিতি বলে, दोस्ती का एक उसूल है मैडम, नो सॉरी नो थैंक यू। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। সমস্ত শহর ঘন কুয়াশার চাদরে জড়িয়ে আছে। আকাশে আধখানা ঘোলাটে চাঁদের এক রাশ অন্ধকারের মধ্যেও অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, যেন এই অমানিসার সাথে সে এক যুদ্ধে নেমেছে। সৈন্য সামন্ত কিছু আহত হয়েছে, আবার কিছু পলাতক। অস্ত্রাগারও শূন্য, তবু চাঁদটা হার মানতে নারাজ। মৃত্যুর আগে পর্যন্ত সে বীর দর্পে লড়াই করবেই। সেই দৃপ্ত রণধ্বনি অনুরণিত হচ্ছে সারা আকাশ জুড়ে। এই ক্ষয়িষ্ণু চাঁদটার প্রতি বড্ড টান অনুভব করছে অদিতি। ওদের দুজনের নিঃসঙ্গতার নীরব সাক্ষী আকাশের কটা কালো মেঘ। ঘাটে বসে এক মনে ভাবছিল অদিতি। জলের মৃদু হাওয়ায় অদ্ভুত এক ঘোর লাগে ওর। শহরের ব্যস্ত জীবনে এমন সৌন্দর্য দেখেও অদেখা রয়ে যায় অনেকেই চোখে। তবে অদিতি তাদের দলে পড়ে না। হয়তো শহরের কৃত্রিম জৌলুস ওকে এখনো পর্যন্ত স্পর্শ করতে পারেনি। এমন মায়াবী রাতের নির্জনপুরের নিস্তব্ধতা ফেলে ওর যেতে ইচ্ছে করছিল না একদম, কিন্তু ওকে যে ফিরতেই হবে, অন্তত রিয়ার সেফটির কথা ভেবে। হঠাৎ নদীর জলে কেমন আন্দোলন শুরু হতে সেদিকে তাকাতেই চমকে যায় অদিতি। জলে কি যেন ভাসছে, তবে তার সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে না। বেশিরভাগই
জলের তলায় ডুবে আছে। জিনিসটা কি সেটা জানার জন্য সেদিকে এগিয়ে যেতেই ভয়ে হাত পা হিম হয়ে যায় ওর। বিস্ফারিত চোখে অদিতি দেখে জলের মধ্যে একটা লোকের মৃতদেহ ভেসে চলেছে। মৃতদেহের ভেতর দিয়ে জল ঢুকে বীভৎস চেহারা নিয়েছে সেটা। মুখ দেখে চেনার উপায় নেই, শুধু গালের কাছে একটা কাটা দাগ, হয়তো জন্মের দাগ, এটাই একমাত্র বোঝা যাচ্ছে। দেখা মাত্র গা গুলিয়ে উঠল অদিতি। ঘাটের সিঁড়িগুলো বেশ পিছল ধরনের, তার ওপরে দিয়ে দৌড়ে যেতে গিয়ে পা পিছলে যায় তার। আরেকটু হলেই জলে পড়ে যাচ্ছিল অদিতি। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে ওপরে উঠে আসে। এখনই লোকজনকে দেখে মৃতদেহটা উদ্ধার করা দরকার ভেবে ও লোক ডাকতে গেল। ঘাটের সিঁড়িগুলো একে একে পেরিয়ে ওপরে উঠে আসে সে, কিন্তু এখানে কেউ কোথাও নেই। চারিদিক যেন মৃত্যুপুরী নিস্তব্ধতা বিরাজ করছে। বেশ কিছুটা খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া গেল না। একরকম হতাশ হয়ে ঘাটে নেমে এলো অদিতি। ফিরে এসে দ্বিতীয়বারের মতো একটা বড় সড়ো ধাক্কা খেল। এ কি, কোথায় গেল? মৃতদেহটা নেই। চারপাশ তন্ন তন্ন করে খুঁজে দেখল সে, না, কোথাও নেই। ঘটনার আকস্মিকতা বোঝার আগেই সব ঘটে চলেছে ওর চোখের সামনে, অথচ যার কারণ সম্বন্ধে বিন্দুমাত্র আইডিয়া নেই ওর। বারবার মনে হতে থাকলো, যা দেখলাম তা কি সত্যি, নাকি নাকি সবটাই কল্পনা? বডিটাকে জাস্ট কয়েক সেকেন্ড আগে এখানে দেখলাম তো, কিন্তু সেটা এত তাড়াতাড়ি কোথায় চলে যাবে? আর যদি গিয়েও থাকে তাহলেও এতটুকু সময়ের মধ্যে একেবারে ভ্যানিশ হয়ে যাবে। না না, সেটা সেটা কি করে সম্ভব? এইসব হাজারটা প্রশ্ন ভিড় করে আসে ওর মাথায়, কিন্তু এখন এইসব নিয়ে ভাবার মতো সময় নেই ওর হাতে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব হোস্টেলে ফিরতে হবে। তাই এখন এইসব নিয়ে মাথা ঘামানো মানে সেলফ টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু নয়। এইসব পরিত্যক্ত অঞ্চলে অনেক সময় কিছু নেগেটিভ এনার্জি থাকে। অনেক সময় দেখা গেছে সেগুলো বাইরের মানুষের কন্ট্যাক্টে এলে অ্যাক্টিভ হয়ে পড়ে। এক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। বরাবরই হরর মুভির অন্ধ ভক্ত অদিতি। এসব মুভিতে তো হামেশাই কোনো না কোনো কদাকার ডেড বডি দেখানোই হয়। ওই ডেড বডিটাও হয়তো তেমনই কোনো মুভিতে দেখেছিল সে, এখন হয়তো ওর মনে নেই। তবে ওর সাবকনশিয়াস মাইন্ডে ওই ইমেজটা সেভ হয়ে গেছে, আর সেটাই নানানভাবে তার মস্তিষ্কে সংকেত দিচ্ছে ওকে। যা যা দেখেছি কিচ্ছু সত্যি না, কিছু না। নিজেকে এইসব বলে শান্ত করার চেষ্টা করে অদিতি। তারপর ঘাটের থেকে বেরিয়ে আসে। এখান থেকে ওদের হোস্টেল বেশ কিছুটা দূরে, প্রায় আধা ঘন্টার হাঁটা পথ। রাস্তায় আপাতত কোনো গাড়ি দেখা যাচ্ছে না। অদিতি যদিও হাঁটতে অভ্যস্ত। ওদের গ্রামের বাড়িটা বেশ প্রত্যন্ত অঞ্চলেই ছিল। স্কুল, টিউশন সবই ওর বাড়ি থেকে বেশ দূরে দূরে। সেখানে হেঁটেই যাতায়াত করত সে। এখনো হেঁটে হেঁটেই রাস্তা পেরোচ্ছিল। আবার নানান রকম প্রশ্ন ভিড় করে আসে এবং সে থমকে যায়। আচ্ছা, আমি হঠাৎ এখানে এলাম কেন? কথাটা মনে হতেই একবার ব্যাগটা খুলে চেক করলো অদিতি। না, কোনো বই টই তো সঙ্গে নেই। তার মানে রিয়ার টিউশনে যায়নি। তাছাড়া কোচিং সেন্টার সম্পূর্ণ অন্যদিকে, তাই কোনোভাবেই এদিকে আসার কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পেল না অদিতি। এক মুহূর্তের জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল সে। পরক্ষণেই মনে পড়ল ওকে যত তাড়াতাড়ি সম্ভব হোস্টেলে পৌঁছতে হবে। সেখানে রিয়া অপেক্ষা করছে ওর জন্য। সময় মতো না পৌঁছলে শুধু যে তার বিপদ হবে তাই নয়, সঙ্গে মিথ্যা বলার অপরাধে রিয়াকেও শাস্তি পেতে হবে।
ওর একটা ভুলের জন্য কোনো দোষ না করে রিয়াকে শাস্তি পেতে হবে, এই কথা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই যেভাবেই হোক ওকে হোস্টেলে পৌঁছতে হবে, আর সকলের অলক্ষ্যে চুপচাপ রুমে ঢুকে পড়তে হবে। দ্রুত পা চালালো অদিতি। রাস্তার এই দিকটা অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি নিঝুম বলে মনে হলো। অন্যান্য দিন এই সময় অন্তত দু একটা গাড়ি দেখতেই পাওয়া যায়। শহরের জনবহুল রাস্তাগুলোর মধ্যে একটি এই রাস্তাটা। তবে আজ এত ফাঁকা কেন? যেন কোনো আসন্ন বিপদের ভয়ে গুটিসুটি মেরে বসে আছে গোটা শহরটা। মাঝে মাঝে অলিগলির মধ্যে কয়েকটা কুকুর ঘুরে বেড়াচ্ছিল। অদিতিকে আসতে দেখে তারা তেমন কোনো সন্দেহ প্রকাশ করল না। অদিতিও সেদিকে ভ্রুক্ষেপ না করেই এগিয়ে চলল। স্ট্রিট লাইটের আলোয় ওর পরনের হলুদ চুড়িদারটা আরো উজ্জ্বল হয়ে উঠল। প্রায় 12:30 নাগাদ হোস্টেলের মেন গেটের সামনে এসে পৌঁছলো অদিতি। রিয়ার কথা মতো এদিক দিয়ে হোস্টেলে না ঢুকে পিছনের রাস্তা দিয়ে এগিয়ে গেল। এই রাস্তাটা বেশ ছোট, বেশ অন্ধকারও বটে। গলির মাথায় কয়েকজন ছেলে জটলা বেঁধে বসে আছে। ওদের প্রত্যেকের ঠোঁটে জ্বলন্ত সিগারেট গোঁজা। লোকগুলোর পায়ের কাছে ছড়িয়ে রাখা খুচরো পয়সা আর কিছু 100 টাকার নোট দেখেই বোঝা যাচ্ছে এখানে জুয়ার আসর বসেছে। শহরের এই সব অন্ধ গলিগুলো এমন অসামাজিক কাজকর্মের আদর্শ জায়গা। অদিতিকে এই পথে আসতে দেখে নড়ে চড়ে বসে লোকগুলো। তারপর আধ খাওয়া সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। ওদের অসহ্য দৃষ্টিতে তেলে বেগুনে জ্বলে ওঠে অদিতি। তবু কোনো রকমে শান্ত করে নিজেকে। এখন মাথা গরম করলে চলবে না, অহেতুক সিন ক্রিয়েট হবে। তাছাড়া কোনোভাবে ওয়ার্ডেন ম্যাম জানতে পারলে তার আর রক্ষে থাকবে না। তাই লোকগুলোর দিকে ভ্রুক্ষেপ না করেই রুমের জানলা লক্ষ্য করে এগিয়ে চলল অদিতি। আরে ও গুরু, কি জিনিস মাইরি, পুরো আইটেম। কি বাবুরি, এত রাতে কোথায় চললে? যাবে নাকি খান্ডালা? তারপর ঘুমেंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या? তোর বাপ নাচবে শালা, আইটেম তাই না? পিছনে একটা কালি পটকা ছেড়ে দিলে না, বুড়ো বয়সের ভীমরতি সব বেরিয়ে যাবে। শালা হারামি। অদিতি দেখলো রিয়া কখন তার সামনে এসে দাঁড়িয়েছে। হিরোইক স্টাইলে কথাগুলো বলে চলল রিয়া। বরাবর একটু টমবয় গোছেরও। ও কাউকে ভয় টয় পায় না, বেশ একটা ডোন্ট কেয়ার টাইপ অ্যাটিটিউড নিয়ে থাকে। রিয়ার এই দিকটাই সবচেয়ে বেশি পছন্দের অদিতির। এবার অদিতিকে উদ্দেশ্য করে রিয়া বলল, আর আপনি ফুলেশ্বরী এখানে লজ্জাপতি লতার মতো এক কোণে সিঁধিয়ে আছেন কি করতে? ডোন্ট সে তুই এই ছাগলগুলোকে দেখে ভয় পেয়েছিস। না আসলে এই যে কিলবিসের ছেলেরা, যাবি নাকি ডাকবো ওয়ার্ডেনকে? সব কটাকে পুলিশে ধরিয়ে দেবো কিন্তু, আর তারপরে এমন 3rd ডিগ্রি দেবে না। এবার একটু ঘাবড়ে যায় লোকগুলো। রিয়াকে দেখে তেমন একটা হেলদোল না হলেও পুলিশের কথায় খানিকটা কাবু হয় ওরা। না 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 না, পুলিশ ডাকবেন না দিদি, পুলিশ ডাকবেন না। যাচ্ছি যাচ্ছি, আমরা যাচ্ছি। বাদ সালা। আর যদি এই তল্লাটে আর কোনো দিন দেখেছি তো সব কটাকে একেবারে পুলিশে ধরিয়ে দেবো বলে রাখলাম। পড়ি কি মরি করে ছুটতে লাগলো তারা। লোকগুলো চলে যেতেই রিয়া অদিতির দিকে ফিরে বলল, হোস্টেলের বাইরে যে এইসব একেবারে বেল্লেপনা চলছে, সেটা তো ওই ওয়ার্ডেনটার কোনো খেয়াল নেই ওই ব্যাপারে। যত সব হম্বিতম্বি আমাদের ওপর। যাই হোক, তুই ঠিক আছিস তো? হ্যাঁ,
চল তাহলে ওপরে ওঠে যাক, আসার সময় বাইরে থেকে কিন্তু ভেজে এসেছি। আগে আমি একটা কাজ করি, আমি গিয়ে জানলাটা খুলি, হ্যাঁ? তারপর তুই আয়, দেখিস আবার পড়ে টরে যাস না বাবা। তারপর আবার বলিস না আমার এই দেহ খানি তুলে ধরো। ক্ষমা দাও মা, আমায় ক্ষমা দাও। তোমার এই হস্তি শাবকের মতো বডিটা আমি কিন্তু তুলতে পারবো না, সো সরি। এই থামবি তুই? এরপর রিয়া সাবধানে পাইপ বেয়ে রেলিংয়ের ওপর পা রাখে। তারপর জানলাটা আলগা টানে খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ওর দেখা দেখি অদিতিও একইভাবে ঘরের ভেতর চলে আসে। এরপর সোজা বাথরুমে ঢুকে জামাটা পাল্টে নিচে নেমে গেল ওয়ার্ডেনের সাথে দেখা করার জন্য। কিছুক্ষণ পর রুমে ফিরতেই রিয়া জিজ্ঞেস করলো, এই কিরে, কি বললো ম্যাম? হ্যাঁ, কিছু বুঝতে পেরেছে? না, সে চান্সই নেই। স্বয়ং শ্রীমতী অনুসূয়া গুহর প্ল্যান, সেটা ধরে ফেলবে কার সাধ্য? যাক বাবা, মাছলাম, হেব্বি চাপে ছিলাম। উফ, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। তোকে ডেকেছিল কেন বলতো? হ্যাঁ, মাঝরাতে নিশ্চয়ই গল্প করতো না? আরে না, ম্যাম জাস্ট শিওর হলেন যে তুই আদৌ সত্যি বলছিস কিনা। ও আই সি। তা বলছি ম্যাডাম, আপনার খিদে টিদে পায়নি? তা তো পেয়েছে, কিন্তু এখন তো কিছু পাওয়া যাবে না, ক্যান্টিন তো পুরো ফাঁকা। আমি থাকতে চিন্তা কিসের বস? बंदा आपकी खिदमत में हाजिर है, हुक्म कीजिए रानी साहिबा, आपके लिए क्या पेश करूं? घोड़ार डिम। वैसे तो हम ये भी ला सकते हैं, लेकिन अभी आप दाल चावल से ही काम चलाइए। आखिर कॉन्स्टिपेशन का मामला है ना? এই বলে বেড সাইড টেবিলের ওপর ঢাকা দেওয়া একটা প্লেট অদিতির মুখের সামনে তুলে ধরল রিয়া। ঢাকনা সরাতেই অদিতি অবাক হয়ে দেখলো তাতে সমস্ত খাবার সাজানো রয়েছে। তুই কি করে এসব জোগাড় করলি? আমি আগেই জানতাম যে তুই ডিনারের সময় পৌঁছতে পারবি না, তাই আগে ভাগেই ক্যান্টিন থেকে তোর খাবারটা হাপিস করে দিয়েছি। আসলে তোর ওই না খেতে পাওয়া বেজার মুখটা তো আমাকেই সহ্য করতে হবে, তাই না? তাই আর কি, আগে থেকেই একটা সলিউশন বের করে রেখেছি। অদিতির চোখটা ছলছল করে উঠল। প্লেটটা টেবিলের ওপর রেখে ও জড়িয়ে ধরলো রিয়াকে। দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ল ওর। মা বাবার পর এই প্রথম কেউ এতটা ভালোবাসা দিয়েছে ওকে। বন্ধুত্বের ওপরে যে আত্মীয় সম্পর্ক রয়েছে তাতে ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে রিয়া। রিয়া কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিল এবার। তবে ওর মতে এই ন্যাকা ন্যাকা কান্নাকাটি, এসব মেয়েলি ব্যাপার স্যাপার ঠিক ওকে মানায় না। এসব যেন ওর ইমেজের সাথে বেমানান। তাই নিজেকে কন্ট্রোল করে বলল, হয়েছে, আমার ড্রামা কুইন হয়েছে, অস্কারটা এবার তোরই। ছাড় এবার, যা খেয়ে নে, না হলে আমি কিন্তু সব খেয়ে নেব। আজ্ঞে মাতা। শোন, তুই কিন্তু তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়। হ্যাঁ, আমার কিছু কাজ আছে, রাত জাগতে হবে। আচ্ছা। খেতে গিয়ে হঠাৎ অদিতির ঘাটের রহস্যময় ডেড বডিটার কথা মনে পড়ে এবং সেটা মনে পড়ে গাটা শিউরে ওঠে। রিয়া সেটা লক্ষ্য করে। কিরে, কি হলো? অদিতির মনে হলো রিয়াকে এ ব্যাপারে বলা ঠিক হবে না। আফটার অল, রিয়া এইসবে বিশ্বাস করে না। তাছাড়া যে জিনিসটা সম্পর্কে অদিতির নিজেরই সন্দেহ মেটেনি, সেটা অন্য কাউকে বলা উচিত হবে না। তাই যতক্ষণ না পর্যন্ত ও নিজে এই ব্যাপারে নিশ্চিত হচ্ছে, ও রিয়াকে কিছু বলবে না বলে ঠিক করলো। কি রে, বলবি তো কি হয়েছে? না কিছু না, আসলে বড্ড টায়ার্ড লাগছে। Are you sure? Is there anything wrong with you? No, everything is all right. Okay then. Good night. Take care. Yeah. Good night. চোখটা বন্ধ করলো বটে অদিতি, কিন্তু এত সহজে তার ঘুম আসবে না। ওর ভাগ্য ওকে আজ যে পরিস্থিতিতে এনে ফেলেছে এবং পরপর যা ঘটে চলেছে তার সঙ্গে সেসবের মধ্যে একটা কানেকশন তো ঠিকই আছে। সেই রহস্য ওকে উন্মোচন করতেই হবে, যেভাবেই হোক। ততক্ষণ পর্যন্ত রিয়াকে এ বিষয়ে কিছু জানানো যাবে না। ও অহেতুক চিন্তা করবে। এমনিতেই রিয়া ওর জন্য অনেক কিছু করেছে, তাই আর কোনো বিপদে ওকে জড়াতে চায় না অদিতি। তাই ওকে কিছু বলা যাবে না, কিচ্ছু না।
এখন মাঝরাত, ঘরটা প্রায় অন্ধকার, শুধু একটা টেবিল ল্যাম্প জ্বালানো রয়েছে। সেই আলোতে রিয়া পড়তে বসেছে। অন্তত দূর থেকে দেখলে তাই মনে হয়। ভালো করে খেয়াল করলে বোঝা যাচ্ছে যে ও এখন আর জেগে নেই। আজ কিছুতেই ঘুম আসছে না অদিতির। বারবার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল সে। তার মধ্যে সিলিং ফ্যানের এক টানা ঘর ঘর শব্দে আরো অসহ্য লাগছে। পুরনো সিলিং ফ্যানগুলোর এই এক জায়গায় সমস্যা। চেষ্টায় বাধ্য হয়ে উঠে পড়ল সে। মোবাইল আর হেডফোনটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল রিয়ার কাছে। টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রিয়া, মুখটা সামান্য হাঁ করা। অদিতি চেয়ে থাকলো ওর দিকে। কি নিষ্পাপ ওর মুখটা, যেন রাতের কোনো নাম না জানা ফুলের কুঁড়ি। কোমল পাপড়ির মতো চোখের পাতা দুটো ঘুমের ঘোরে বোঝা। সেই আধ বোঝা চোখে স্বপ্ন বুনে চলেছে সকালে সূর্যের প্রথম আলোয় উন্মিলিত হওয়ার। মনে মনে এই রিয়ার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা টমবয় রিয়াকে মিলিয়ে দেখার চেষ্টা করলো সে। না, কোনো মিল নেই, যেন সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। পেছন ফিরে আবার পিছনের দিকে এগিয়ে গিয়ে একটা চাদর তুলে নিল অদিতি। তারপর সেটা দিয়ে ঢেকে দিল রিয়াকে। এরপর ধীর পায়ে রুমের বাইরে সোজা ছাদে উঠে গেল। ছাদের দরজা রাতের বেলা বন্ধই থাকে, তবে আজ শুধু ভেজানো আছে। হয়তো গার্ড জনার্দন এসেছিল কোনো কাজে, ফেরার সময় লক করতে ভুলে গেছে। এখন নিশ্চয়ই কেউ থাকবে না এখানে, না থাকলেই ভালো, এতেই সুবিধে হয় অদিতির। বেশি লোকজন ওর আবার পছন্দ নয়। আগাগোড়াই একটু ইন্ট্রোভার্ট টাইপেরও। আত্মীয় স্বজনের সঙ্গেও খুব একটা মাখামাখি ছিল না কখনো। এমনকি স্কুল লাইফে বন্ধুও ছিল না তেমন। কলেজে বন্ধু বলতে ওই একজন, রিয়া। এই একা থাকা ব্যাপারটা বেশ এনজয় করে অদিতি। সোশ্যাল মিডিয়ায় ওর কোনো আগ্রহ নেই। আসলে ভার্চুয়াল জগতের হাজার হাজার মুখোশধারীর পাকে ডুবে মরার চেয়ে একজন সত্যিকারের বন্ধুর সাথে সারা জীবন একটা ছিমছাম নট সো স্পেশাল জীবন কাটিয়ে দেওয়াই ওর বেশি প্রিয়। এসব ভাবতে ভাবতে ও এগিয়ে এলো দরজার দিকে। সামান্য ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। অদিতি দরজার আড়াল থেকে উঁকি মেরে দেখল ছাদটা পুরো ফাঁকা। আস্তে আস্তে চলে এলো ছাদে। তারপর দরজাটা আলগা করে ভিজিয়ে রাখলো, যাতে কেউ হুট করে উপরে উঠে এলে আগে থেকে সতর্ক হওয়া যায়। এরকম খোলামেলা জায়গা বড্ড প্রিয় অদিতির, ঠিক ওদের গ্রামের বাড়ির মতো। এক আকাশ ভরা তারা মিটি মিটি চেয়ে আছে ওর দিকে। শহরের কংক্রিটের জঙ্গল ভেদ করে সমস্ত গ্যালাক্সি তার অনাবিল রহস্যের ডালি সাজিয়ে অপেক্ষা করছে ওর জন্য। উত্তর দিকে দীপ্তিময় ধ্রুবতারা জ্বলে আছে অনাদি অনন্তকাল ধরে। তার শরীর ঠিকরে বেরিয়ে আসছে জ্যোতির্ময় আলোর ছটা। অদিতির মনে হলো এই সৌন্দর্য হয়তো আজ থেকে হাজার হাজার বছর আগে কোনো দুর্নিবার পর্তুগিজ নাবিক প্রত্যক্ষ করেছিল, যখন প্রবল সামুদ্রিক ঝড়ের দাপটে খাবি খাচ্ছে তার জাহাজ। মৃত্যু ভয় তোয়াক্কা না করেই দাঁতে দাঁত চেপে অস্তিত্ব রক্ষার শেষ লড়াই চালিয়ে যাচ্ছে তিনি। তারপর এক সময় ঝড় থেমে যায়, কিন্তু সমুদ্রের গোলক ধাঁধায় পড়ে ভুল পথে চলে আসেন। তার একমাত্র পরিত্রাতা এই তারা, যে তাকে পথ চিনিয়ে সস্নেহে পৌঁছে দেয় তার গন্তব্যে। দিগ্ভ্রষ্ট সেই নাবিক সেদিন যে মোহময় সৌন্দর্য দেখেছিল, আজ এত যুগ পর সেই একই রূপ উপভোগ করার সৌভাগ্য হয়েছে অদিতির। নিজেকে ভীষণ লাকি মনে হলো ওর। মনে মনে এক অদ্ভুত চার্ম ফিল করে ও। নিজের অজান্তেই মৃদু গুনগুনিয়ে উঠল, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি
যাই না কো তুমি প্রকাশিত থাকো। জীবনের ধ্রুবতারা। মোবাইলটা সুইচ অন করে একবার টাইম চেক করে নিল অদিতি। রাত 3:30। তার মানে আজ আর পছন্দের রেডিও শোটা শুনতে পারবে না। মনটা খারাপ হয়ে গেল ওর। মোবাইলটা আবার সুইচ অফ করতেই যাচ্ছিল, এমন সময় একটা মেসেজ ঢুকলো। ইনবক্স খুলে চেক করতেই অদিতি যা দেখতে পেল তাতে বিস্ময়ে ওর চেতনা লোপ পাওয়ার জোগাড়। ওর মনে হলো যেন পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে। চোখ দুটোতে যেন অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে ছাদের রেলিংয়ের দিকে হাত বাড়ালো অদিতি, কিন্তু ধরতে পারল না। ওর যেন নিজের ওপর আর কোনো কন্ট্রোল নেই। ধীরে ধীরে ওর শরীরটা ঢলে পড়ল ছাদের মেঝের ওপর। দূর শালা, সকাল সকাল মুখটা বিগড়ে দিল। একটু শান্তিতে ঘুমোতেও দেবে না কেউ। অ্যালার্মের বিকট শব্দে ঘুম ভাঙল রিয়ার। ভোরে উঠে পড়তে বসবে বলে নিজেই অ্যালার্ম সেট করেছিল সে। যদিও পড়াশোনার প্রতি তেমন কোনোই আগ্রহ নেই, কিন্তু সামনেই পরীক্ষা, তাই অগত্যা এই ব্যবস্থা। এখন নিজের ডিসিশনের ওপরই রাগ হচ্ছে ওর। জানলা দিয়ে এক পশলা রোদ্দুর সারা ঘরে ছড়িয়ে পড়েছে। ওদের রুমটা বেশ ঘুপচি ধরনের। জানলা বন্ধ থাকলে আরো গুমোট পরিবেশের সৃষ্টি হয়, তাই রাতে জানলা খোলাই থাকে। বিরক্তি সত্ত্বেও আড়মোড়া ভাঙতে ভাঙতে পেছনে ফিরল রিয়া। বিছানার দিকে তাকিয়ে দেখে অদিতি নেই। বরাবরই ভোরে ওঠার অভ্যেস অদিতির, তাই ব্যাপারটাতে বেশি পাত্তা দিল না রিয়া। হয়তো বাথরুমে আছে এই মনে করে রিয়া আস্তে আস্তে উঠে পড়ল। তারপর আয়নার সামনে গিয়ে চুলটা ঠিক করতেই যাবে, এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। অদিতি এলো মনে হয়, কিন্তু ও তো কখনো দরজায় নক করে না। তাহলে তাহলে কে এলো? জনার্দন কাকা? হ্যাঁ, এত সকালে? আর অদিতি বা কোথায়? এই রে, ওয়ার্ডেন ম্যাম কাল রাতের ঘাপলার কথা কিছু জেনে ফেলেছে মনে হয়। কেস জন্ডিস এবার। মনে মনে বিড়বিড় করল রিয়া। টেনশনে ওর হাত পা ঠান্ডা হয়ে এসছে। কোনো মতে নিজেকে সামলে দরজা খুলে সে। দরজা খুলতেই ঘরের ভিতর হুড়মুড়িয়ে ঢুকে পড়ল জনার্দন। बेबी जी वो अदिति बेबी जी छत पे बेहोश पड़ी है, आप जल्दी चलिए। জনার্দনের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না রিয়া, কিন্তু অদিতি কিছু একটা অঘটন ঘটিয়েছে বুঝতে পেরে উত্তেজিত হয়ে ওঠে। মানে কি হয়েছে অদিতির? কোথায় ও? आहिस्ता बोलिए बेबी जी, मैडम जी को अगर पता चला तो मेरी नौकरी चली जाएगी और आप लोग भी मुश्किल में पड़ जाएंगे। এবার একটু শান্ত হলো রিয়া। জনার্দন ঠিকই বলেছে, বেশি উত্তেজিত হলে বিপদ বাড়বে, বই কমবে না। তাই ওর কথায় সায় দিল সে। হ্যাঁ, তুমি জানো ও এখন কোথায় আছে? তাহলে প্লিজ আমাকে নিয়ে চলো। জি आइए। জনার্দন সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদের দিকে। ওর পিছু পিছু রিয়াও চলল। ছাদের দরজাটা হাট করে খোলা, সেদিকে এগিয়ে গেল সে। পুরনো আমলের একটা ছাদ, দেওয়ালের প্লাস্টারও খসে পড়েছে জায়গায় জায়গায়। মেঝেটাও বেশ অপরিষ্কার, চারিদিকে শুকনো পাতা ছড়িয়ে আছে। ছাদের এক কোণে কিছু অপ্রয়োজনীয় কাগজ ডাই করা রয়েছে। সেদিকে চোখ পড়তেই চমকে উঠল রিয়া। অদিতি পড়ে আছে, দেখে মনে হচ্ছে ও জ্ঞান হারিয়েছে। এক দৌড়ে সেদিকে চলে আসে রিয়া।
অদিতি, অদিতি তোর কি হয়েছে? অদিতি চোখ খোল, চোখ খোল, অদিতি চোখ খোল তুই। बेबी जी ऐसे नहीं होगा, हमें पहले उन्हें कमरे में ले जाना पड़ेगा। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো জনার্দন কাকা। আর কেউ আমাদের দেখে ফেললে প্রবলেম হয়ে যাবে একেবারে। তারপর দুজনে মিলে কোনো রকমে অদিতিকে তুলে নিয়ে আসে রুমে। ওরা অনেক চেষ্টা করে অদিতির জ্ঞান ফেরানোর, কিন্তু ও কিছুতেই চোখ খুলছিল না। হঠাৎ রিয়া লক্ষ্য করে হাতের আঙুলগুলো কেঁপে উঠছে অদিতির। বেশ উত্তেজিত হয়ে যায় রিয়া। এবার ঠোঁট দুটো আলতো করে কেঁপে উঠে অদিতির। অস্ফুট স্বরে বিড়বিড় করতে থাকেও, তবে কোনো কথাই স্পষ্ট শোনা যায় না। ওটি কি বলতে চাইছে শোনার জন্য ওর কাছে সরে আসে রিয়া। সম্পূর্ণ কথা বুঝতে পারে না রিয়া। ছেঁড়া ছেঁড়া কয়েকটা কথা ওর কানে যায়। আপনি আপনি কোথায় চলে গেলেন আয়ুষ? প্লিজ ফিরে আসুন, I miss you.